হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার রয়েছি আজকের ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারের স্কুল 4। তোমাদের রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। এখানে বাগনান হাই স্কুল থেকে টেস্টে যে কোশ্চেন ছিল তার সলিউশন আজকে দেখে নেব। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, তোমাদের প্রস্তুতি ভালো চলছে। আর সেই ভালো প্রস্তুতির সঙ্গী হিসাবে আজ আমি চলে এসেছি আবার। তা সবাইকে বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কন্টেন্টগুলো পেয়ে যাচ্ছ, যা তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তা দেখে নেওয়া যাক আজকের স্কুল 4-এর কি অঙ্কগুলো রয়েছে। প্রথমে একের দাগের যে একের অঙ্কটা রয়েছে সেটা দেখে নেবো তার সলিউশন কি হয়। বলেছে কি, দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ও ওয়াই টাকা যথাক্রমে জেড ও ডব্লিউ একক সময়ের জন্য বিনিয়োগ করলো, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তা দুই ব্যক্তি দেখো, প্রথম জন কত টাকা দিয়েছে? এক্স টাকা। দ্বিতীয় জন দিয়েছে ওয়াই টাকা। প্রথম ব্যক্তি কত সময়ের জন্য? জেড সময়ের জন্য। আর দ্বিতীয় ব্যক্তি ডব্লিউ সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করেছে। তবে তাদের লভ্যাংশের অনুপাত, তাহলে দেখো এই প্রথম ব্যক্তি টোটাল মূলধন চলে আসছে এক্স ইন্টু জেড, দ্বিতীয় ব্যক্তি চলে আসছে ওয়াই ইন্টু ডব্লিউ। লভ্যাংশের অনুপাত কি হবে? মূলধনের অনুপাতে লভ্যাংশটা ভাগ হবে, যেহেতু এখানে কোনরূপ কন্ডিশন নেই, সুতরাং সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্স জেড প্রপোর্শনাল ওয়াই ডব্লিউ, যা তোমাদের অপশনে রয়েছে। দেখো অপশন বি, এটাই সঠিক উত্তর। দুইয়ের প্রশ্নে যাব এবার। দুইয়ের প্রশ্নে কি বলেছে? x ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, x ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 জানতে চেয়েছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর মান কত। প্রথমে এখান থেকে আমরা রুট এক্স এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। কি দেখো, যে এক্স ইকুয়াল টু যা রয়েছে তাকে আমরা করব কি, পারফেক্ট স্কোয়ারে পরিণত করব। তাহলে পারফেক্ট স্কোয়ারটা কিভাবে আসবে দেখো না, 5 রয়েছে, তো এক্ষেত্রে আমরা কি করব, 3 প্লাস 2 তে ভেঙে নেব। 3 প্লাস 2 প্লাস 2 রুট 6 যেমন ছিল তেমনই রাখলাম। এবার বলো তো এক্স কে কিভাবে লিখতে পারি আমরা স্কোয়ার আকারে? রুট 3 এর হোল স্কোয়ার। 2 কে আমরা লিখতে পারি রুট 2 এর হোল স্কোয়ার। এবার বাকি পড়ে থাকছে দেখো 2 রুট 6, সেটাও চলে আসছে প্লাস 2 এ বি। দেখো গুণ করলে আগের লাইনটার সঙ্গে সেম পাচ্ছি কিনা। রুট 3 এর হোল স্কোয়ার বলতে 3, রুট 2 এর হোল স্কোয়ার মানে 2, আর এটা গুণ করলে 2 রুট 3 আর রুট 2 গুণ করলে রুট 6। আবার এটা কেমন ফরম্যাটে চলে আসছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পাবো, এটাকে স্কোয়ার আকারে লিখলে a প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 এর হোল স্কোয়ার। স্কোয়ারটা যদি বাম দিকে আনি রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে রুট এক্স সমান রুট 3 প্লাস রুট 2। এবার কি করব, রুট এক্স এর ভ্যালুটা পেলাম, এবার বার করে নেবো এখান থেকে 1 বাই রুট এক্স। কি আসবে দেখো, 1 বাই রুট এক্স সমান 1 বাই রুট 3 প্লাস রুট 2। এটাকে এবার করণী নিরসন করব। তা করতে গেলে কি করব, নিচে আমরা গুণ করব মাইনাস দিয়ে, যেটা রয়েছে তার মাইনাস সাইন দিয়ে গুণ করব, ওপরেও সেই সেম জিনিসটা গুণ হবে। তাহলে চলে আসছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি রুট 3 মাইনাস রুট 2, আর নিচে রুট 3 এর হোল স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার। তাহলে আলটিমেট ভ্যালুটা আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, রুট 3 এর স্কোয়ার বলতে 3, রুট 2 এর স্কোয়ার মানে 2, 3 থেকে 2 গেলে আমরা নিচে পাবো 1, তাহলে ওটা লিখছি না। তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছি রুট 3 মাইনাস রুট 2। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর ভ্যালুটা কত। তাহলে রুট এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি রুট 3 প্লাস রুট 2, 1 বাই রুট এক্স এর ভ্যালু রেডি, সেটা কত, রুট 3 মাইনাস রুট 2। এবার দেখো প্লাস মাইনাস রুট 2 ক্যান্সেল হবে, পড়ে থাকছে রুট 3 আর একটা রুট 3 বলতে 2 রুট 3। তাহলে চারটে অপশনের মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি রয়েছে? 3 অঙ্কে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে এসিবি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি। তাহলে ছবিটা আঁকি, ছবি আঁকলে এইরকম আসবে।
একটা ত্রিভুজ এ, এটা সি নিচ্ছি, এটা বি নিচ্ছি। তাহলে দেখো কি দেওয়া আছে, এসি সমান 3 সেন্টিমিটার, এসি রয়েছে 3 সেন্টিমিটার। আর কি রয়েছে, এ বিসি সমান 4, বিসি সমান 4 সেন্টিমিটার। জানতে চেয়েছে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। তা সমকোণী ত্রিভুজ, এটা ইম্পর্টেন্ট ম্যাটার। তা প্রথমে আমরা কি করব, অতিভুজটা নির্ণয় করব। কেন সেটা পরে আমি বলছি। অতিভুজ কি আসবে, অতি সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে রয়েছে 3, 3 স্কয়ার, আর ভূমি স্কয়ার বলতে 4 স্কয়ার। 3 স্কয়ার বলতে 9 প্লাস 4 স্কয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25, √25 সমান 5। তাহলে আমরা এবি যেটা অতিভুজ সেটা পেয়ে যাচ্ছি 5 সেন্টিমিটার। এবার কেন অতিভুজ নির্ণয় করলাম, দেখো যেহেতু ত্রিভুজটা রয়েছে সমকোণী ত্রিভুজ, তাহলে তার যে পরিবৃত্ত হবে সেই পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকবে, অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিব্যাসার্ধ কত হবে, নিশ্চিত অতিভুজের অর্ধেক। তাহলে অতিভুজের অর্ধেক কি চলে আসছে, পরিবৃত্তের ব্যাসার্ধ চলে আসছে অতিভুজের অর্ধেক সমান 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক আসছে, অপশন সি চলে আসছে সঠিক উত্তর। 4 দাগে অঙ্কটা দেখে নেবো আমরা। 4 যে অঙ্কটা রয়েছে দেখো, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। একের দাগে 4 প্রশ্নে রয়েছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। কি নির্ণয় করতে বলেছে, tan টু দা পাওয়ার 2026 আলফা প্লাস cot টু দা পাওয়ার 2026 আলফা। এই টাইপের অঙ্ক প্রায় প্রতিটি টেস্ট পেপারে থাকছে, প্রায় পেজে থাকছে। সুতরাং এটা আমি ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু উত্তরটা তোমরা মনে রাখবে যে এখান থেকে tan আলফা মান আসে 1 আর cot আলফা মানও আসে 1। ঠিক আছে, তাহলে চলো ক্যালকুলেশনটা একবার দেখে নিই। কি আসবে, tan আলফা cot কে ভেঙে নিলে 1/10, cot এর উল্টো হচ্ছে tan, আবার tan এর উল্টো cot। তাহলে এটা যোগ করলে নিচে আসবে tan আলফা লসাগু, tan tan গুণ করলে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2। তাহলে পেয়ে যাচ্ছি tan স্কয়ার আলফা প্লাস 1 সমান tan আলফা 2 এর সঙ্গে গুণ হলে 2 tan আলফা। বাম দিকে সবগুলোকে আনবো, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা মিডিলে রেখে দিচ্ছি প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো কি করছি, এটাকে tan আলফার হোল স্কয়ার লিখতে পারি, আর মাইনাস 2 ইন্টু tan আলফা ইন্টু 1, আর এককে আমরা কি লিখতে পারি, 1 স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস b এর হোল স্কয়ার ফরম্যাটে, যেখানে a সমান tan আলফা আর b সমান 1। তাহলে কি আসছে, tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা tan আলফা সমান 1। তাহলে বলো cot আলফা কত হবে, tan এর ঠিক উল্টো, 1/1 সমান 1। কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে tan টু দা পাওয়ার 2026 আলফা আর cot টু দা পাওয়ার 2026 আলফা। এবার এই মানটাকে আমরা বসাবো কি, যে tan আলফার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো 1 টু দা পাওয়ার 2026, এটাও 1 টু দা পাওয়ার 2026। এককে তুমি যতবার খুশি গুণ করো একই আসবে, তার মানে এক্ষেত্রে 1, এক্ষেত্রেও 1, তাহলে 1 + 1 = 2। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর চলে আসে অপশন এ, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 5 প্রশ্নটা দেখে নেব। 5 প্রশ্নে কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে সেক্ষেত্রে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তা দেখো প্রথমে কি ধরে নিচ্ছি, শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, আর উচ্চতা হচ্ছে h। তবে আয়তনটা কত পাবো, আয়তন আমরা পেয়ে যাব 1/3 পাই r স্কয়ার h ঘন একক। এরপর কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, ব্যাসার্ধ হয়ে যাবে 2r আর উচ্চতা হয়ে যাবে অর্ধেক বলতে h/2। তাহলে এখন আয়তন কত পাবো, 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার বলতে 2r এর হোল স্কয়ার ইন্টু h বলতে এখন h/2। ক্যালকুলেশন করব, 1/3 পাই লিখলাম r স্কয়ার আর h, 2 স্কয়ারের জন্য বেরোবে 4 আর নিচে একটা 2, সুতরাং পেয়ে যাচ্ছি 1/3 পাই r স্কয়ার h 4/2 সমান 2। তাহলে দেখো আগের আয়তনটা ছিল 1
1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। এখন 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ আর তার সঙ্গে কত গুণ রয়েছে? 2 গুণ রয়েছে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 2 গুণ। এরপর আমরা 6 প্রশ্ন, একের দাগের শেষ প্রশ্নে চলে এসেছি। কি রয়েছে? সামেশন i ইকুয়াল টু 1 টু 10 10i। সামেশন i ইকুয়াল টু 1 টু 10 10i। এটা একটু ভালো করে দেখতে হবে। সামেশনের অঙ্ক বোঝা আছে। দেখো, সামেশনটা 10 এর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, তো 10টাকে আমরা ছাড়িয়ে নিতে পারি। কি লিখতে পারি? 10 ইন্টু সামেশন i ইকুয়াল টু 1 টু 10i। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে i কে যোগ করব কত? 1 থেকে 10। তাহলে দেখো, i ইকুয়াল টু 1 হলে 1 হবে, 2 হলে 2 হবে, এইভাবে চলতে চলতে কোথায় এসে যাবে? 10-এ। এবার নিশ্চিত তোমরা জানো 1 থেকে 10 এই সংখ্যাগুলির যোগফল কত হয়? 55। 55 তাহলে চলে আসে 550। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 2 এর দাগে একের অঙ্কটা আমরা দেখে নেব। 2 এর দাগে একের অঙ্কে কি বলেছে? বলেছে r/2% সরল সুদের হারে, সুদের হারটা রয়েছে r/2%। কত টাকা? 2p টাকার 1 বছরের সুদ আসল। 2p টাকার 1 বছরের সুদ আসল। এবার দেখো, সেক্ষেত্রে অপশনটা মানে শূন্যস্থান রয়েছে 2p প্লাস কত? তা দেখো, 2p প্লাস বলতে 2p তো আসল, আসলের সঙ্গে সুদ যোগ হলে সুদ আসল পাবো। সুতরাং আমাদের কি নির্ণয় করতে হবে? সুদ। সুদটা কত আসছে দেখো, সুদ চলে আসছে, সুদ সমান আমরা কি জানি? ptr/100। এক্ষেত্রে আসল বলতে রয়েছে 2p, টাইমটা রয়েছে 1 বছর, সুদের হারটা r/2 আর নিচে চলে আসছে সূত্র অনুযায়ী 100। তাহলে 2 2 ক্যান্সেল হবে, পড়ে থাকছে দেখো pr/100। তাহলে আসল দেওয়া আছে, সূত্রটা বসিয়ে দেবো pr/100। তাহলে সঠিক উত্তর কি চলে আসে? pr/100। এবার 2 এর দাগে যে 2 এর অঙ্কটা রয়েছে দেখে নেব। কি রয়েছে? দ্বিঘাত সমীকরণ থেকে ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা কি জানি? যে এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে তার নিরূপকটা হবে 0। তাহলে আমরা নিরূপকটা বার করে নিই। নিরূপক কত আসবে? নিরূপক চলে আসছে b স্কয়ার মাইনাস 4ac। b বলতে এখানে বসে আছে 2b, তার হোল স্কয়ার মাইনাস 4, a বলতে a রয়েছে আর c তে c রয়েছে। তাহলে কি পেয়ে যাচ্ছি? 4b স্কয়ার মাইনাস 4ac। এবার বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে, তার মানে এই ভ্যালুটা আসবে কার সঙ্গে? 0। কার সঙ্গে সমান হবে? 0-র সঙ্গে সমান হবে। সুতরাং পেয়ে যাব 4b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে 4b স্কয়ার সমান 4ac, দুদিক থেকে 4 ক্যান্সেল হলে b স্কয়ার সমান ac। কত নম্বর? তাহলে এক্ষেত্রে শূন্যস্থান পূরণ যেহেতু তোমাদের রয়েছে, তাহলে আসবে কি? b স্কয়ার সমান ac। শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে ac। এরপর আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে? 3 অঙ্কে বলেছে, এটা অনেকবারই তোমাদের করানো হয়েছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। ড্যাশে কি হবে? তা অর্ধবৃত্ত অপেক্ষা, এই একটা বৃত্ত আঁকলাম, এর অর্ধেক বৃত্ত অপেক্ষা ছোট কোন একটা বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা অবশ্যই কি হয়ে যায়? কোণটা হয়ে যায় স্থূল কোণ। আর যদি অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তচাপ নিতাম, সেক্ষেত্রে কোণটা হয়ে যেত সূক্ষ্ম কোণ। এরপর 5 প্রশ্নে কি রয়েছে? সরি, 4 প্রশ্নে রয়েছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি, সেটা সমান রয়েছে √3/2। জানতে চেয়েছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি মান কত। তা এটা কি করবো? প্রথমে থিটার মানটা আমরা বের করে নেব। এই যে কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশন থেকে আমরা থিটার মানটা বার করে নেব। তা দেখো, tan থিটা রেখে দিলাম, cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়? হাফ, তোমরা জানো। এদিকে থাকছে √3/2, 2 2 ক্যান্সেল হলো। তাহলে পড়ে থাকছে tan থিটা সমান √3। √3 বলতে tan কত ভ্যালু? আর tan 60 ডিগ্রি, দুদিক থেকে tan tan উঠে গেলে থিটা সমান 60 ডিগ্রি। এবার দেখো, এখানে থিটার মানটা বসিয়ে দেবো। কি আসবে? সাইন থিটা বলতে পেয়েছি 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি,
সমান সাইন 45 ডিগ্রি, যার ভ্যালু আমরা সবাই জানি 1/√2। তাহলে 4 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1/√2। এরপর 5 প্রশ্নে কি রয়েছে? 5 প্রশ্নে বলেছে এক মুখ কাটা একটা পেন্সিলের আকার হলো চোঙ এবং ড্যাশের সমন্বয়। তাহলে কেমন হবে শেপটা? পেন্সিলটা হবে এইরকম দেখতে, এক মুখ কাটা হচ্ছে, পেন্সিলটা আমরা ইউজ করার জন্য এরকম করি তো, ওপরের দিকটা ঠিক শঙ্কুর মতো থাকে আর নিচের দিকটা কি চোঙের মতো। তাহলে উত্তরটা চলে আসে চোঙ ও শূন্যস্থানে হবে শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির। এটাই হচ্ছে সঠিক উত্তর, যে চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর সমন্বয়। এই ক্ষেত্রে অবশ্যই শুধু শঙ্কু না লিখে লিখবে লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির। 6 প্রশ্নে আসবো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা কি বলে? তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? অবশ্যই সঠিক উত্তর ওজাইফ, ওজাইফ বলে। 6 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওজাইফ, ওজাইফ বলে। 3 দাগে একে অঙ্কে বা সত্য মিথ্যায় চলে এসেছে। কি রয়েছে? কোনো টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ বলেছে সরল সুদের থেকে কম হবে। দেখো টাকাটার পরিমাণ একই, সুদের হারটাও একই, একই সময়ের জন্য টাকাটা খাটানো হচ্ছে। তাহলে তোমরা নিশ্চিত জানো যে চক্রবৃদ্ধি সুদের বেলা কিন্তু সুদটা আলটিমেট বড় আসে সরল সুদের থেকে। কেন? চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর আসলটা বাড়তে থাকে, তাহলে তার সুদ তো অবশ্যই বাড়বে। সুতরাং এক্ষেত্রে যে স্টেটমেন্টটা রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মিথ্যা, কখনোই তা সম্ভব নয়। চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বড় হয়। এবার 2 প্রশ্নে যাব। 2 প্রশ্নে কি বলেছে? a স্কয়ার বিসি এবং 4BC এর মধ্য সমানুপাতিক মান কি রয়েছে? a স্কয়ার বিসি আর রয়েছে 4BC, 4BC এর মধ্য সমানুপাতিক। ধরে নিচ্ছি এদের মধ্য সমানুপাতিক হচ্ছে x, তাহলে কেমন আসবে সমানুপাত? এটা x সমানুপাত x/4BC। সুতরাং দেখো আমরা কি জানি, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় গুণ হয়, প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হয়। দ্বিতীয় আর তৃতীয় গুণটা সেরে ফেললে x × x সমান x², আর এটা গুণ করলে কি হবে 4, b দুটো আছে b², c দুটো রয়েছে c², আর a² তো রয়েছে। তাহলে x সমান কি হবে প্লাস মাইনাস √4a² b² c²। সুতরাং প্লাস মাইনাস 2abc, 4 এর বর্গমূল যেহেতু 2, আর a² থেকে আসবে a, b² থেকে b, c² থেকে c। তাহলে দেখো এক্ষেত্রে কি রয়েছে, উত্তরটা দেওয়া আছে 2abc, কিন্তু আসছে কি প্লাস মাইনাস 2abc। এক্ষেত্রে তো বলেনি যে সবকটা পজিটিভ হবে, তার মানে দুটো উত্তর আসার কথা, দেওয়া রয়েছে কি 2abc, প্লাস দেওয়া রয়েছে, মাইনাস দেওয়া নেই। তাহলে এই স্টেটমেন্টটাও হয়ে যাচ্ছে মিথ্যা। 3 প্রশ্নে আসবো এবার। 3 প্রশ্নে কি বলেছে? দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর হলে বৃত্ত দুটির 4টি সাধারণ স্পর্শক সর্বাধিক থাকতে পারে। কি বলেছে? বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, দুটো বৃত্ত আছে, তাদের যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সেটা কাদের থেকে বেশি হবে? সেটা অবশ্যই তাদের ব্যাসার্ধের সমষ্টি থেকে বড় হবে। এর যে ব্যাসার্ধ হয়েছে তাদের সমষ্টি থেকে বড় হবে, মানে কি বৃত্ত দুটি এইভাবে থাকবে, স্পর্শ করবে না, তাদের মধ্যে দূরত্ব থাকবে, গ্যাপে থাকবে। তাহলে কটা স্পর্শক থাকবে? সরল সাধারণ স্পর্শক হচ্ছে 2টি, আর ত্রিযোগ হচ্ছে 2টি, মোট কটা থাকছে 4টি। সুতরাং এক্ষেত্রে স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য, 3 স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। 4 প্রশ্নে এবার ফিরবো। 4 প্রশ্নে কি রয়েছে? সাইন থিটা মান 1 অপেক্ষা বেশি হতে পারে না। তা সাইন থিটার ভ্যালু তো আমরা বলেছিলাম যে সাইন থিটার ভ্যালু কি? সাইন থিটার ভ্যালু হচ্ছে -1 এর থেকে বড় আর সর্বাধিক 1। 1 এর থেকে কি বড় হচ্ছে 1 বা 1 এর থেকে ছোট। আর এক্ষেত্রে কি বলেছে যে 1 অপেক্ষা বেশি হতে পারে না, তা 1 এর থেকে তো বেশি হতে পারছে না, তাহলে এই স্টেটমেন্ট কি হয়ে যাচ্ছে সত্য। তাহলে 3, 4 এই দুটো স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম সত্য। 5 স্টেটমেন্টে কি রয়েছে? আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধে মোট
3টি গোলক তৈরি করা যাবে। তাহলে একটা ব্যাসার্ধ রয়েছে, একটি গোলক রয়েছে, তার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আয়তনটা আমরা কত পাবো? 4/3 পাই r কিউব। এবার যে ছোট গোলকগুলো তৈরি করছে তার ব্যাসার্ধ কত বলেছে? r/3। তাহলে তার আয়তনটা আমরা কত পাবো? 4/3 পাই r/3 এর হোল কিউব। এটা দিয়ে ভাগ করলে আমরা গোলকের সংখ্যা পেয়ে যাব। তা সেই গোলকের সংখ্যাটা কত আসছে? এখানে দেওয়া আছে কত? এখানে দেওয়া রয়েছে 3টি। তা আমাদের কত আসছে দেখো, 4 3 পাই ক্যান্সেল হবে। আচ্ছা, r কিউব এটা উপরে চলে গেলে 3 কিউব বাই r কিউব। তাহলে দেখো r কিউব ক্যান্সেল হলে 3 কিউব সমান 27। তাহলে কয়টা পাওয়া যেত? 27টা গোলক। আর ক্ষেত্রে দেওয়া আছে 3টে গোলক, সুতরাং এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা, ফলস। এবার আসছি 3 দাগে শেষ প্রশ্ন 6-এ। n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে তাদের মধ্যমা হবে n/2 তম পদ এবং n/2 + 1 তম পর্যবেক্ষণের গড়। তাই এটা তো সূত্রটাই দেওয়া আছে। যদি হচ্ছে যুগ্ম সংখ্যা হয় n, আমরা কি করি মধ্যমা নির্ণয় করতে গেলে? n/2 তম পদ আর n/2 + 1 তম পদ তাদের গড় করি, আর এটাই বলা আছে। সুতরাং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য, আগেরটা ছিল মিথ্যা। এবার 4 দাগের একই প্রশ্নে, যেখানে তোমরা পাবে 2 নম্বরে 10টি প্রশ্ন। তার প্রথম চলে আসছি, কি বলেছে যে r% চক্রবৃদ্ধি সুদের কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ। তাহলে 4 গুণ হবে কত বছরে? দ্বিগুণ বলেছে কত বছরে? দ্বিগুণ বলেছে 8 বছরে। সুদের হারটা হচ্ছে r%। ধরি আসল সমান p টাকা, অতএব বলেছে কি 8 বছরে দ্বিগুণ। তাহলে 8 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আছে? p × 1 + r/100 হোল টু দা পাওয়ার 8। দ্বিগুণ বলেছে, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ, আসলের দ্বিগুণ হবে 2p। দুদিক থেকে যদি p ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকছে 1 + r/100 হোল টু দা পাওয়ার 8 সমান 2। এটা আসছে। এবার এক কাজ করছি, এখান থেকে 1 + r/100 এর ভ্যালুটা বার করে যাচ্ছে। পাওয়ারটা 8 রয়েছে, ওপারে গেলে 2 টু দা পাওয়ার 1/8 হবে। তো এবার কি বলেছে যে কত বছরে 4 গুণ হবে? তা ধরি t বছরে, t নয় n ধরছি, ধরি n বছরে কত গুণ? 8 গুণ। 8 গুণ নয়, কত বলা আছে? 4 গুণ হবে। 4 গুণ হবে। তাহলে এটা চলে আসছে 4 গুণ হবে। তাহলে আমরা কি পাবো? টাকাটার পরিমাণ একই, p × 1 + r/100 হোল টু দা পাওয়ার, দেখো n সমান 4p। 4 গুণ বলেছে, দুই দিক থেকে যদি আমরা p ক্যান্সেল করি তাহলে পেয়ে যাচ্ছি 1 + r/100 হোল টু দা পাওয়ার n সমান 4। তাকে আবার লিখতে পারি 2 স্কয়ার। কেন 2 স্কয়ার লিখলাম? তাকে ভ্যালুটা আমাদের বসাতে হবে। সেই ভ্যালুটা কি দেওয়া আছে? 1 + r/100 সমান 2 টু দা পাওয়ার 1/8। তাহলে পেয়ে যাচ্ছি 2 টু দা পাওয়ার 1/8, আর পাওয়ারটা থাকছে n সমান 2 স্কয়ার। তাহলে চলে আসছে দেখো 2 এর মাথায় n/8। কেন? পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়, আর এদিকে থাকছে 2 এর মাথায় 2, এরও বেস 2, এরও বেস 2, তাহলে পাওয়ার দুটো সেম হবে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি n/8 সমান 2। তাহলে n সমান কত হবে? 8 2 16। তার মানে 4 দাগে একের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে 16 বছরে 4 গুণ হবে। এরপর 4 দাগে 2 এর অঙ্কে আসবো। 4 2 এর অঙ্কে কি বলেছে? 3 ব্যক্তি রয়েছে, তাদের মূলধনের অনুপাত 3:5:8। 3 জনের মূলধনের অনুপাত রয়েছে কত? 3:5:8। এবার কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? ধরি ব্যবসায় মোট লাভ x টাকা। তাহলে বলো প্রশ্ন অনুযায়ী লিখতে পারি কি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আগে তৃতীয় ব্যক্তির লাভ নির্ণয় করব। x × 8, তৃতীয় ব্যক্তির জন্য 8, আর আনুপাতিক সমষ্টি কত আছে? 3 5 8 8 16 মাইনাস প্রথম ব্যক্তির লাভ কত পাবো? x × প্রথম ব্যক্তির জন্য 3 আর নিচে আনুপাতিক সমষ্টি 16 ইকুয়াল টু 60। এবার এটা লসাগু চলে আসছে 16, উপরে আসছে 8x - 3x, আর ডান দিকে 60। তাহলে 8x থেকে 3x গেলে 5x,
সমান হয়ে যাচ্ছে দেখো 60, 16টা ভাগ ছিল, এবার এলে গুণ, তাহলে x ইকাল টু 60 ইন্টু 16/5, 5 12 60, 12 আর 16 যোগ করলে সরি গুণ করলে 12 6 72 আর 12 সাথে 19, অর্থাৎ 192 টাকা। সুতরাং ব্যবসায় মোট লাভ কত ছিল? 192 টাকা ছিল টোটাল লাভ। তিনটি ক্রমিক সমানুপাতি রয়েছে, সরি 5টি ক্রমিক সমানুপাতি, 4-এর দাগে 3-এর অঙ্কে। তা কি বলেছে যে 5টি ক্রমিক সমানুপাতি রয়েছে, প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? প্রথমটি কত বলেছে? প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি হচ্ছে 6। নির্ণয় করতে হবে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ কি করে পাবো? দেখো কি সম্পর্ক রয়েছে, 2 থেকে 6 পেতে গেলে কত গুণ করছি? 3 গুণ করতে হচ্ছে। তাহলে তৃতীয়টাও একই রকম পেয়ে যাব, 6 ইন্টু 3 সমান 18। চতুর্থ পেয়ে যাব কত? 18 ইন্টু 3 সমান 54। প্রত্যেকটার সঙ্গে 3 গুণ হবে। তাহলে পঞ্চম যেটা আমাদের রিকোয়ারমেন্ট, কত চলে আসছে? 54 ইন্টু 3, 3 4 12, হাতে 1, 3 5 15, কে 16। সুতরাং পঞ্চম পদ চলে আসছে 162, এটাই হলো সঠিক উত্তর। এরপর আমরা 4-এর প্রশ্নে যাব। 4-এর প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন, এটা অনেক বোঝার আছে, অনেক কনসেপচুয়াল কোশ্চেন। কি রয়েছে? x প্রপোর্শনাল 1/y। কি জানতে চেয়েছে? যে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যদি x সমান y হয়। তা দেখো এটাকে আগে ভেঙে নিই, ভাঙলে কি পাবো? x প্রপোর্শনাল উঠলে কি পাবো? সমান চিহ্ন, আর ধ্রুবক চলে আসছে k ইন্টু 1/y, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। y ভাগ রয়েছে বাম দিকে এলে x ইন্টু y সমান k। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে। তাহলে x প্লাস y কি? এটা নতুন কায়দায় লিখছি। কি হবে দেখো, x প্লাস y, x কে আমরা কি লিখতে পারি? রুট x এর হোল স্কয়ার, y কে লিখতে পারি রুট y এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা সেকেন্ড ফর্মুলাটা নেব, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। দেখো পেয়ে যাচ্ছি রুট x মাইনাস রুট y এর হোল স্কয়ার আর 2 রুট x y বলতে কত পেয়ে যাব? রুট x y ভ্যালু হচ্ছে k, 2 রুট k। এবার মজার বিষয় হচ্ছে এটার দিকে তাকাও, যে x প্লাস y তার মানটা কার সঙ্গে? এই লাইনটার সঙ্গে সমান। এখানে k কনস্ট্যান্ট, 2ও তো কনস্ট্যান্ট, আমরা চেঞ্জ করতে পারি না, শুধুমাত্র চেঞ্জ করতে পারি এই যে স্কয়ার যে টার্মটা রয়েছে। এবার ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম হতে গেলে এটা যেহেতু বাড়া কমানো যাচ্ছে না, এটাকে যতটা খুশি কমাতে হবে। আর এটা পারফেক্ট স্কয়ার, একে তুমি কতদূর কমাতে পারবে? শুধুমাত্র 0 পর্যন্ত, কেন এর নেগেটিভ ভ্যালু আসে না। সুতরাং কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি x প্লাস y ক্ষুদ্রতম হবে যদি এই যে স্কয়ার ফরম্যাটটা আছে তাকে 0-র সঙ্গে সমান হতে হবে। সুতরাং রুট x মাইনাস রুট y ইকুয়াল টু 0, বা রুট x সমান রুট y, দুদিক থেকে রুট ক্যান্সেল হলে x ইকুয়াল টু y। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কি? x ইকুয়াল টু y হলে x প্লাস y এর মানটা ক্ষুদ্রতম হবে। এরপর 5-এর প্রশ্নে আমরা ফিরব। 5-এর প্রশ্নে জ্যামিতি থেকে রয়েছে, কি রয়েছে? 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত রয়েছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, তবে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তা অঙ্কটা আগে অনেকবার করানো হয়েছে, এবিটি টেস্ট পেপারেও পাওয়া গেছে আর WBHA তে রয়েছে। তা দেখো দুটো বৃত্ত রয়েছে, তাদের ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে একটা 8, একটা 3, এটা কেন্দ্র ধর ও আর এটা ও ড্যাশ যুক্ত করলাম। সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছে? দূরত্ব বলা আছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আচ্ছা এবার একটা স্পর্শক আঁকতে বলেছে, কি? সরল সাধারণ স্পর্শক, এইরকমই হবে। মনে করো এটা এ, এটা বি, ও এ ও বি যুক্ত করা হলো, ঠিক আছে। এবার ভাষাটা লিখি, ধরি ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, ও ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার হলো। তাহলে কত? একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার। এবার দেখো এ বি একটি সাধারণ স্পর্শক এবং এ বি একটি সরল সাধারণ স্পর্শক। এবার কি করব?
না, বি বিন্দু থেকে আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, দেখো কি হবে, এর সঙ্গে সমান্তরাল ভাবে ও ড্যাশের সঙ্গে সমান্তরালে, এটার নাম দিচ্ছি ডি। এবার এই যে বিডি, বিডি সমান আমরা কত পাবো, ও ও ড্যাশ যেহেতু হচ্ছে 13 সেন্টিমিটার, সুতরাং বিডিও পেয়ে যাবো 13 সেন্টিমিটার। তাহলে কি পাচ্ছি, বিডি সমান ও ও ড্যাশ সমান 13 সেন্টিমিটার। এবার ত্রিভুজ এডিবি একটি সমকোণী ত্রিভুজ, কেন, এবি হচ্ছে বৃত্তের স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পরস্পর কি লম্ব, অর্থাৎ এই ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে পেয়ে যাচ্ছি ত্রিভুজ এ ডিবি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু কারণ কি, কারণ হচ্ছে ডি এ লম্ব এবি, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এবিটা নির্ণয় করব। এবি কি হয়ে যাচ্ছে, দেখো এটা সমকোণ হলে এটা লম্ব বা ভূমি আমি ধরতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পাবো এবি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি বলতে এডি স্কয়ার সমান অতিভুজ বলতে বিডি স্কয়ার। এবার দেখো এবি স্কয়ার প্লাস এডি বলতে কত পাবো, আমরা এই ওবি ও ড্যাশ বি জানি 3 সেন্টিমিটার, ও থেকে এ পর্যন্ত 8 সেন্টিমিটার, এটা যদি 3 হয় এটাও হয়ে যাচ্ছে 3, পুরোটা ছিল কত 8, তাহলে এই পার্টটা কত পেয়ে যাবো আমরা 5। সুতরাং 5 এর স্কয়ার সমান এদিকে 13 স্কয়ার, তাহলে এবি স্কয়ার সমান কত পাবো, 13 স্কয়ার বলতে 169 মাইনাস 5 এর স্কয়ার বলতে 25 সমান 144, সেটা আবার লিখতে পারি 12 স্কয়ার। দুদিক থেকে স্কয়ার তুললে এবি সমান পেয়ে যাবো 12 সেন্টিমিটার। সুতরাং এক্ষেত্রে যেটা চেয়েছি যে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শক, যার ছবিতে দেখতে পাচ্ছ এবি, সেটা দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার। এবার 6 প্রশ্নে আসবো, কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ডি বিন্দুটি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ছবিটা আগে এঁকে নেবো, যে একটা ত্রিভুজ রয়েছে এবিসি, তার পরিকেন্দ্র হচ্ছে এবিসি, পরিকেন্দ্র বলতে এর বাইরে যে বৃত্তটা রয়েছে তার পরিকেন্দ্র হচ্ছে ও, আর কি দেওয়া আছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবং একটা কোণ দেওয়া আছে বিএসি 40 ডিগ্রি, বিএসি 40 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে কি যে বিওডি এর মান কত, তা কিভাবে নির্ণয় করব, প্রথমে ওবি ওসি আর ওডি যুক্ত করা হলো, ওবি ওডি ও ওসি অঙ্কন করা হলো। এবার দেখো একটা বৃত্তচাপ কনসিডার করছি, কি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, কোনটা বলতো, কেন্দ্রস্থ কোণ বিওসি, সেটা কি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ কত রয়েছে সেই বিসি বৃত্তচাপের উপর, দেখো বিএসি অর্থাৎ 40 ডিগ্রি, এই যে একটা বৃত্তচাপ তার হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণটা তৈরি করছে বিওসি, তার মানে বিওসি সমান কি পেয়ে যাবো 2 ইন্টু কোণ বিএসি অর্থাৎ 2 ইন্টু 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছি 80 ডিগ্রি। এবার দেখো যে দুটো ত্রিভুজ আমরা পেয়েছি ও বিডি আর ও সিডি বা ওডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, ত্রিভুজ ও বিডি ও ত্রিভুজ ওডিসি এর, দেখো ও বি সমান ওসি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ তো, একই বৃত্ত ও থেকে বি আবার ও থেকে সি, দুটোই হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত। আবার কি পেয়ে যাচ্ছি, ডিটা যেহেতু বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং বি থেকে ডি যা, ডি থেকে সি তা, আর ওডি আমরা পেয়ে যাচ্ছি সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ ওবিডি সর্বসম ত্রিভুজ ওডিসি, তাহলে তাদের অনুরূপ কোণটা সমান হবে, অতএব এই দুটো কোণ আমরা অনুরূপ কোণ সমান ধরতে পারি। পুরোটা রয়েছে, টোটাল রয়েছে 80 ডিগ্রি, সমান দুভাগে ভাগ করলে পেয়ে যাব 40 ডিগ্রি, অতএব কোণ বিওডি সমান হচ্ছে সিওডি, সেটা কত 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 7 প্রশ্নে যাব। 7 প্রশ্নে কি রয়েছে, 7 প্রশ্নে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে কত সেমি ব্যাসার্ধে, 10 সেমি ব্যাসার্ধে, তাহলে তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই অঙ্ক আগে করানো হয়েছে, তা একবার দেখে নাও। দুটো বৃত্ত রয়েছে পরস্পরকে ছেদ করেছে, এইভাবে ছেদ করেছে, তাদের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার,
সাধারণ হচ্ছে জ্যা, এটা তো হবে সাধারণ জ্যা এ বি, আর এটা কেন্দ্র হচ্ছে ও, এটা কেন্দ্র ও ড্যাশ। এবার কি বলেছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। দেখো ধরি ও ও ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের সাধারণ জ্যা এ বি, এটাই। এবার এই সাধারণ জ্যা নির্ণয় করতে হলে সাধারণ জ্যার দৈর্ঘ্যটা বলা আছে কিন্তু কত 12 সেন্টিমিটার, এবি সমান 12 সেন্টিমিটার। কি জানতে চেয়েছে আমাদের? জানতে চেয়েছে যে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ ও থেকে ও ড্যাশ পর্যন্ত কত। আমি একটা জিনিস অঙ্কন করছি, ধরো ও থেকে ডি ও ড্যাশ যুক্ত করা হলো, ও ড্যাশ যুক্ত করা হলো, যা ও কমা ও ড্যাশ, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। নামটা দিয়ে দিই এবার, ডি বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ডি বিন্দু। সুতরাং আমরা কি পেয়ে যাব? ও ডি লম্ব এ বি, কেননা এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা, আর বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করছি। দূরত্ব মানে কি? লম্ব। তা বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তার যে কোনো জ্যাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এবং এডি সমান বিডি, সেটাও পেয়ে যাচ্ছি কত? 12/2 সমান 6 সেন্টিমিটার। জিনিসটা বোঝা আছে। দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব। তাহলে ও থেকে ও ড্যাশের লম্ব দূরত্ব অঙ্কন করতে গেলে আমরা লম্বটা অঙ্কন করলাম, সেটা এবি কে কোথায় ছেদ করেছে? ডি পয়েন্টে। তাহলে ওডি তো অবশ্যই লম্ব, এবং কি যেহেতু লম্ব অঙ্কন করেছি বৃত্তের কোনো জ্যার উপর, তাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ ডি থেকে এ যা, ডি থেকে বি তা, সেটা ভ্যালু কত? 6 সেন্টিমিটার। এবার ও এ তুমি যুক্ত করো, ত্রিভুজ এ ও ডি থেকে পাই, এটা অবশ্যই সমকোণী। তাহলে এটা উল্লেখ করে দিই, সমকোণী ত্রিভুজ ও এডি। আমাদের দরকার কি? ওডি। ওডি স্কয়ার বলতে ভূমি স্কয়ার, লম্ব বলতে এডি স্কয়ার, সমান অতিভুজ কোনটা? ও এ স্কয়ার। মানগুলো বসিয়ে দিই, ওডি স্কয়ার প্লাস এডি কত পেয়েছি? 6, 6 স্কয়ার। আর ও এ বলতে তার ব্যাসার্ধ রয়েছে 10, তাহলে 10 স্কয়ার। তাহলে ওডি স্কয়ার সমান 10 স্কয়ার বলতে 100 মাইনাস 6 স্কয়ার মানে 36 সমান কত? 64, সেটা পেয়ে যাবো 8 স্কয়ার। অতএব ওডি কত পেয়ে যাচ্ছি? 8 সেন্টিমিটার। যেহেতু ওডি হচ্ছে 8, তাহলে কি পাবো? ও ড্যাশ ডিও হয়ে যাচ্ছে 8। অতএব ও ড্যাশ তাহলে কেন্দ্রদ্বয় দূরত্ব 8 প্লাস 8 সমান 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 4 দাগে 8 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? sin টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস ইনটু cos স্কয়ার থিটা মান কত? তা অঙ্কটা আগে লিখে নিই। যত বড় চেহারা না তার থেকে সলিউশনটা খুব ছোট হবে। sin টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা আর রয়েছে cos স্কয়ার থিটা। তা একটু মাথা খাটিয়ে অঙ্কটা করতে হবে a কিউব প্লাস b কিউবের ফরম্যাটে। দেখো এটা কি লিখতে পারি? sin স্কয়ার থিটার হোল কিউব প্লাস এটা লিখতে পারি cos স্কয়ার থিটার হোল কিউব। এটাকে একটু গুছিয়ে লিখবো 3 sin স্কয়ার থিটা আর রয়েছে cos স্কয়ার থিটা। এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ করতে পারি আমরা। আবার একের পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। কেন? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে এখানে লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তা কি হবে আসছে দেখো একটু দেখে নিই। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস। এটা কার সূত্র? a প্লাস বি হোল কিউব, যেখানে a বলতে sin স্কয়ার থিটা, b বলতে cos স্কয়ার থিটা। তাহলে চলে আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার হোল কিউব। ভেতরে ভ্যালুটা তোমাদের চেনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে চলে আসছে 1 এর কিউব সমান 1। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 9 এর অঙ্কতে যাব। 9 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পাঠ্যপুস্তকের অঙ্ক। কি রয়েছে? r cos থিটা সমান 2√3, r cos থিটা সমান 2√3, আর রয়েছে r sin থিটা সমান 2। এখান থেকে তোমাদের নির্ণয় করতে হবে r এবং থিটার মান। থিটাটা অবশ্যই হয়েছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো কি করব? করব এই যে দুটোকে ভাগ করব। ভাগ করলে কি আসবে দেখো, r sin থিটা সমান 2 ছিল, তো বাম দিকে ভাগ বাম দিকে হবে, আর ডান দিকে ভাগ ডান দিকে হবে। এর নিচে রাখছি r cos থিটা আর এর নিচে রাখছি 2√3।
তাহলে দেখো উপর নিচে আর ক্যান্সেল হলে সাইন বাই কস বলতে পড়ে থাকবে ট্যান থিটা, আর এদিকে 2 ক্যান্সেল হলে 1/√3, আবার যেটা পেয়ে যাচ্ছি ট্যান 30 ডিগ্রি। সুতরাং দুদিক থেকে ট্যান ট্যান হয়ে গেলে থিটা সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি। থিটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার কি করব, থিটার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো যে কোনো একটা সমীকরণে, সেখান থেকে আর এই ভ্যালুটা পেয়ে যাব। তা কি রয়েছে, যেহেতু আর সাইন থিটা সমান 2, তাহলে বসিয়ে দিই আর সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি সমান 2, বা আর ইন্টু সাইন 30 বলতে হাফ, হাফটা ওপারে গেলে 2 হয়ে যাবে, আর সমান 2 ইন্টু 2 সমান 4। তাহলে কি পেলাম, আর এর ভ্যালু হচ্ছে 4 আর থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে ফাইনাল আনসার। এরপরে আমরা 4-এর 10-এর অঙ্কেতে যাব। 4-এর 10-এর অঙ্কে রয়েছে কি, একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি, এ প্লাস বি প্লাস সির ভ্যালু রয়েছে 25, আর রয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 240.5। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য। এবার বলো ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা কিভাবে থাকবে, না কত বরাবর থাকবে। ঘরের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা বলেছে সি একক। এবার আমরা কি নির্ণয় করব, যে তার কর্ণের দৈর্ঘ্যটা, তা কর্ণের দৈর্ঘ্য বলতে দুটো ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি এ বি বি সি সি এ আর এ প্লাস বি প্লাস সি। তার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, কি দেখো এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার, এটা আমরা ভাঙলে কি আসবে, তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, 2 যদি আমরা কমন নিই পেয়ে যাব ab প্লাস বিসি প্লাস সি এ। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি সমান কত রয়েছে, রয়েছে 25, তাহলে এটা আছে 25 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু রয়েছে 240.5, 240.5। তাহলে 25 স্কোয়ার বলতে 625, 25কে 2 বার গুণ করলে 240.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত পাবো, আচ্ছা একটু ক্যালকুলেশন করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা পেয়ে যাচ্ছি 240কে 2 দিয়ে গুণ করলে কত আছে, 2 5 10, 7 1, 2 0 0 1, 2 4 8, 2 2 4, 481। তো এটা এবারে আনবো, তাহলে 625 মাইনাস 481 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 425 থেকে 625 থেকে 481 বাদ গেলে 5 থেকে 1 গেলে 4, 12 থেকে এখানে 1 থাকবে, 11 থেকে 8 গেলে সরি 12 থেকে 8 গেলে 4 আর 144 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দুদিকে রুট করবো কেন সেটা পরে বলছি, রুট 144 সমান দুটো ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 144 বর্গমূল তোমরা জানো 12, পেয়ে যাচ্ছি দুটো ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো ঘরে হচ্ছে কোনাকুনি দণ্ডটা রাখবে, তার মানে সেক্ষেত্রে তোমার কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, কেননা তুমি একটা ঘরে যদি একটা দণ্ডকে রাখতে চাও সব থেকে বড় দণ্ড রাখা যাবে কর্ণ বরাবর। সে কর্ণের সূত্র কি দুটো ভাগ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, অর্থাৎ দুটো ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা আমরা কত পেয়েছি 12। সুতরাং এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে যে সব থেকে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এবার 4-এর দাগে 11 অঙ্কে ফিরছি, কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, তাদের উচ্চতা অনুপাত 1:2 এবং ভূমির পরিধি অনুপাত হচ্ছে 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দেখো ধরে দিচ্ছি, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 ও উচ্চতা h1, হ্যাঁ, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 ও উচ্চতা h2। প্রথমে কি দেওয়া আছে, উচ্চতা অনুপাত, উচ্চতা অনুপাত কত আছে 1:2, অতএব পেয়ে যাব h1:h2 সমান 1:2। আর পরিধির অনুপাত, চোঙের পরিধি হচ্ছে বৃত্তাকার, ভূমিটা তো বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি মানে 2 পাই, আর সেক্ষেত্রে প্রথমটার জন্য আসবে 2 পাই r1 ইস্টু দ্বিতীয়টার জন্য 2 পাই r2, সেটা সমান কত দেওয়া আছে, দেওয়া আছে 3:4। এবার দেখো কি পেয়ে যাচ্ছি,
2 বাই 2 ক্যান্সেল হলে R1:R2 সমান 3:4 চেয়েছে কি? অতএব আয়তনের অনুপাত, প্রথমটার জন্য আয়তন কি আসবে, যেহেতু চোঙ, পাই R1² H1 পাই R2² H2, দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হবে। এই অনুপাতটাকে গুছিয়ে লিখলে R1/R2² ইন্টু H1/H2। R1/R2 কত রয়েছে? 3:4, অর্থাৎ 3/4 তার হোল স্কয়ার। H1/H2 দেখো 1/2, 3 স্কয়ার বলতে 9, আর নিচে 4 স্কয়ার বলতে 16, আর একটা 2 থাকছে, 9/32 সমান 9:32। এটাই অ্যান্সার। এবার শেষ অঙ্ক 4 দাগের 12 অঙ্কেতে আসবো। খুব ভালো একটা অঙ্ক রয়েছে রাশিবিজ্ঞান থেকে, যদিও তোমাদের আগে করানো হয়েছে এই অঙ্কটা। কি রয়েছে? সামেশন xi - 3 = 0, সামেশন xi - 3 = 0, i = 1 to n। এটা দেওয়া আছে, এখান থেকে কি পাই সেটা আগে লিখে নিই। কি পাবো? এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে সামেশনটা যদি আমরা ভেতরে নিয়ে যাই, সামেশন i = 1 to n xi। এবার দেখো i = 1 হলে একটা 3 আসবে, i = 2 হলেও 3 আসবে, এইভাবে n পর্যন্ত গেলে প্রতিটা ক্ষেত্রে 3 আসবে। তাহলে কতবার n আসছে? n বার 3 আসছে। তাহলে n বার 3 বলতে আমরা n বার যোগ না করে n দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ 3n = 0। এটা 1 নম্বর দিলাম। এরপরে যেটা রয়েছে সামেশন xi + 3, সামেশন xi + 3 = 66, i = 1 to n, তাই তো? তাহলে এক্ষেত্রেও দেখো, যদি সামেশনটাকে আমরা ভেতরে নিয়ে যাই, কি পেয়ে যাব? সামেশন xi i = 1 to n, প্লাস 3টা এখানেও n বার আসবে, 1 থেকে n বার আসছে। তাহলে n বার বলতে nটি মানে 3 এর যোগফল সমান কি? 3n, আগের মতো, সমান 66। এবার 1 ও 2 কে আমরা যদি যোগ করি, কিসের মান চেয়েছে? এখানে চেয়েছে x বার ও n, দুটো মান চেয়েছে। দেখো এখানে +3n, একটা -3n রয়েছে। তাহলে 1 + 2 থেকে আমরা কি পাবো? 1 + 2 থেকে পাই, দেখো +3n -3n কাটবে, সামেশন xi হচ্ছে দুটো, 2 * সামেশন xi i = 1 to n, এদিকে যোগ করলে 66 আর 0 যোগ করলে 66, তার মানে পেয়ে যাচ্ছে সামেশন xi i = 1 to n, 2 দিয়ে ভাগ করলে 66/2 সমান 33। কি জানতে চেয়েছে? x বার ও n। সামেশনটা এসছে, এখনো n আসেনি আর x বারও আসেনি। এই n এর মানটা পাওয়ার জন্য আমরা কি করব? সামেশন xi i = 1 to n = 33, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসালে কি পাচ্ছি দেখো, এটার ভ্যালু চলে আসছে 33 - 3n = 0, বা -3n সমান 33 মাইনাস হবে, দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হবে, n সমান 33/3 সমান 11। তাহলে আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম 11। এবার জানতে কি চেয়েছে? x বার। x বার সমান কি? x বার সমান সামেশন xi i = 1 to n বাই হচ্ছে n। এই সামের ভ্যালুটা পেয়ে গেছি দেখো 33, আর n এর ভ্যালুটা পেয়ে গেছি 11, কাটাকুটি করলে 3। তার মানে উত্তরটা চলে আসছে কি, যে x বার = কত পেলাম? 3, আর n সমান পেয়ে যাচ্ছি 11। এটাই হচ্ছে সঠিক। আজকের যে পর্বটা ছিল WBHSC 9, অর্থাৎ স্কুল নম্বর 4, তার টোটাল যে তোমরা 1 নম্বর ও 2 নম্বরের প্রবলেমগুলো ছিল, তার টোটাল সলিউশন তোমরা পেলে। এবং এই যে প্রত্যেকটা সলিউশন দেখো, কোথাও কোনো রকম গ্যাজা নেই, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নিখুঁত এবং ডিটেলস সমাধান তোমাদের দেওয়া হয়েছে। তা আশা করব পরবর্তীকালে এরকম ক্লাস দিতেই থাকবো, শুধুমাত্র তোমরা একটু সাপোর্ট করো। সাপোর্টটা কীভাবে করবে? একটাই কাজ করো, এখানে কন্টেন্টগুলো কোনো রকম পয়সা বিনিময়ে পাচ্ছ না, আবার কোনো সাবস্ক্রিপশানও লাগছে না, শুধুমাত্র তোমাদের দেখতে হবে, ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে, আর একটা ছন্দে চললে তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবে। তা তোমরা কি করবে? এই প্ল্যাটফর্মে আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই চ্যানেলে যুক্ত থেকে তোমরা অঙ্কের খুব ভালো প্রিপারেশন নিতে পারো এবং মাধ্যমিক 2026 যে পরীক্ষা তোমাদের টার্গেট যেটা এখন, তাতে তোমরা একটা ভালো নম্বর পাবে, বিশেষ করে অঙ্কে। বাকি সাবজেক্টগুলো নম্বর ভালো পাবে সেটা আশা রাখছি। তোমরা ভালো করে প্রস্তুতি নিচ্ছ এবং নেবে। তা এই যে অঙ্কগুলো করছি তার জন্য অনেকটা এনার্জির প্রয়োজন, অনেকটা মোটিভেশনের প্রয়োজন। সেই মোটিভেশনটা তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে এলে খুবই ভালো লাগবে।
সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ কন্টেন্টগুলো। তাই আরও একবার তোমাদের রিকোয়েস্ট করব যে এখান থেকে ক্লাসগুলো করে যদি হেল্প পাও, অতি অবশ্যই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি কোনো নতুন ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব তোমাদের ফোনে চলে আসে এবং তোমাদের হাতে নাগালে এলে তোমরা প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারো। তা সময় নষ্ট করো না। যে সিরিজগুলো রয়েছে আমার প্লেলিস্টে, তোমাদের ডব্লিউবিএইচে এবিটিএ সলিউশন অনেকগুলো দেওয়া হয়েছে স্কুলে, এবং রায় মার্টিন তো অলরেডি আছে। তা সেগুলো খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও। আশা রাখবো যে পরীক্ষা হলে তোমরা কোনো রকম প্রশ্ন নিয়ে দ্বিধাগ্রস্ত হবে না। প্রায় প্রশ্ন তোমরা কমন পাবে। অবশ্য তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, যদি পাঠ্যপুস্তকে কোনো টপিক্সে তোমাদের কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে, অনসার্ট ভিডিও প্রয়োজন হয়, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই টপিক্সের উপর ওয়ান শট ভিডিও আনার। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের পর্ব এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।